আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যুর প্রতিশোধ পর্ব 5। তো চলেন শুরু করা যাক। সকালবেলা সূর্যের আলো তখনও পুরোপুরি ওঠেনি। গ্রামের চারপাশে হালকা কুয়াশা ছড়িয়ে আছে, পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে চারিদিক থেকে। কিন্তু আমার বুকের ভেতর অদ্ভুত এক ঝড় বইছে। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় দিন, যেদিন আমার মায়ের মৃত্যুর রহস্য উন্মোচন হবে আর সত্য প্রকাশ পাবে সবার সামনে। আমি ধীরে ধীরে গ্রামের আদালতের দিকে এগোতে লাগলাম। পায়ের শব্দ যেন কানে কানে প্রতিধ্বনি তুলছে। প্রতিটি পদক্ষেপ মনে হচ্ছিল আর কোনো ভুল করা যাবে না। এত বছর ধরে বুকের ভেতর জমে থাকা কষ্ট, বেদনা আর অশ্রু আজ বেরিয়ে আসবে ন্যায়ের রূপে। আদালতের সামনে মাঠ ভর্তি মানুষের ভিড়, প্লাস্টিকের ছাউনি দিয়ে বানানো অস্থায়ী কোর্টরুমের ভেতর মানুষ ঠাসা। বৃদ্ধ থেকে শুরু করে তরুণ, মহিলারা, গ্রামের মসজিদের ইমাম সাহেব, এমনকি আমার বাবা পর্যন্ত সেখানে বসে আছেন। সবাই টান টান উত্তেজনার অপেক্ষা করছে আজ কি হবে। আদালতের এক পাশে কাঠের বেঞ্চে বসে আছেন আমার মামা। তার মুখে লজ্জা কিন্তু চোখে অহংকার মিশে আছে। উঁচু গলায় তিনি বললেন, আজকে আমি প্রমাণ করব আমি নির্দোষ। সবাই ভুল ভাবছে আমাকে নিয়ে। তার চোখে সেই দেশটি আমার বুক কাঁপিয়ে দিল। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম সামনে, হাতে কাগজপত্র, মায়ের লেখা ডায়েরি আর স্বাক্ষর প্রমাণের কপি। আমার হাত কাঁপছিল, কিন্তু মনে বললাম, না, এবার থামবো না। সাক্ষী উপস্থাপন। আমি প্রথমে ডেকেছিলাম গ্রামের এক বৃদ্ধকে, কুচকানো মুখে, জীবনের ক্লান্তি কিন্তু চোখে ছিল সত্যের ঝিলিক। তিনি সামনে এসেই দাঁড়াতেই কোর্টরুমের ভেতর চাপা গুঞ্জন শুরু হলো। আমি বললাম, চাচা, আপনি কি সত্যি আমার মায়ের মৃত্যুর রাতে কিছু দেখেছিলেন? বৃদ্ধর কণ্ঠ কাঁপছিল, হাত থরথর করে কাঁপছিল। তিনি চোখ তুলে বললেন, হ্যাঁ, আমি দেখেছি। সেদিন রাত গভীর ছিল। আমি পাশের বাগান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম তোমার মামা তোমাদের ঘরে ঢুকলেন। তার হাতে কিছু একটা ছিল। কিছুক্ষণ পর হঠাৎ এক চিৎকার শুনলাম। সেই চিৎকার ছিল তোমার মায়ের, কিন্তু তারপরেই আওয়াজ থেমে গেল। আমি যেন বুঝতে পারলাম কেউ তার মুখ চেপে ধরেছে, শ্বাসরোধ করে দিয়েছে। তার কথাই আদালতের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। মানুষের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মামার দিকে ঘৃণা দৃষ্টি ছুড়ে দিল অনেকেই। এবার আমি দেখেছিলাম ইমাম সাহেবকে, সাদা দাড়ি, মাথায় টুপি, গম্ভীর মুখে তিনি উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না। আমি দেখেছি সেই রাতে মামাকে ঘর থেকে দৌড়ে বের হতে, তার মুখে আতঙ্ক, চোখে ভয়ের ছাপ। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ডাকাত ঢুকেছে, কিন্তু পরে সব বুঝতে পারি আজ আমি আল্লাহর ভয়ে এই সত্য লুকিয়ে রাখতে পারছি না। কোর্টরুমে কানাঘুষো শুরু হলো। অনেকেই চোখ মেলে মামার দিকে তাকালো। এরপর উঠলেন আমার বাবা, তার মুখ ভারী, চোখে অনুশোচনার ছাপ। তিনি ধীরে ধীরে বললেন, আমি জানতাম আমার স্ত্রীকে তার ভাই প্রায় জমির জন্য চাপ দিত, কিন্তু সে রাজি হতো না। আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার কারণে আমি আর তাদের ব্যাপারে কথা বলতাম না, যদিও মনে কষ্ট পেতাম। আমার স্ত্রী চাইতো না আমি তাদের ঝামেলায় জড়াই, তাই আমি চুপ ছিলাম। কিন্তু আজ আর চুপ থাকতে পারবো না। সত্যি বলতে গেলে আমি আগে বুঝেছিলাম কোনো একদিন এই জমির জন্য বড় বিপদ হবে। বাবা স্বীকারোক্তিতে আমার বুক ভারী হয়ে গেল। এত বছর কেন তিনি চুপ ছিলেন, কিন্তু সেই চুপ আজ আদালতে সত্যের পথে দাঁড়ালো। ডায়েরির প্রমাণ। এবার আমি হাতে ডায়েরি খুললাম। এটা ছিল আমার মায়ের ব্যক্তিগত ডায়েরি, যেখানে তিনি মনের কষ্ট লিখে রাখতেন। আমি কাপা গলায় পড়তে শুরু করলাম। আমার নিজের ভাই বারবার চাপ দিচ্ছে জমি তার নামে দিতে। আমি রাজি হচ্ছি না। সে রেগে গেছে। আমি বুঝতে পারছি সে আমাকে শেষ করে দিতে চাই। আমি একদিন যদি না বাঁচি, আমার সন্তানকে যেন আল্লাহ রক্ষা করে। ওদেরই শব্দে আদালত ভারী হয়ে উঠল। গ্রামবাসীর চোখ ভিজে গেল। অনেকে ফিসফিস করে বলল, হাই আল্লাহ, বোনের জীবন কেড়ে নিল নিজের ভাই। জুটগে ডায়েরির পাতা মনোযোগ দিয়ে বললেন, তার চোখে কঠোরতা ফুটে উঠল। মামার ঘাড় ধীরে ধীরে নুয়ে পড়ছিল। কিছু সময় পর মামা হঠাৎ দাঁড়িয়ে উঠলেন, চিৎকার করে বললেন, সব মিথ্যা, আমি নির্দোষ। জমি নিয়ে আমার সঙ্গে অনেকেই লড়াই করেছে। আমি আমার বোনকে কেন মারবো? সে তো আমার রক্তের সম্পর্ক। আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিলাম, রক্তের সম্পর্ক থেকেও লোভ বড় হয়ে গেছে আপনার কাছে। আমার হাতে প্রমাণ আছে, আপনার বিরুদ্ধে সাক্ষ্য আছে, আপনার বোনের ডায়েরি আছে। সত্য কখনো চিরকাল ঢেকে রাখা যায় না। মামার মুখে কোনো উত্তর ছিল না। তিনি বারবার হাত নাড়াচ্ছিলেন, কিন্তু চোখের ভিতর আতঙ্ক ধরা পড়ছিল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। চারপাশে নিস্তব্ধতা, গ্রামের শত শত মানুষের চোখ আমার দিকে। আমি বললাম, আজ আমি আদালতের সামনে দাঁড়িয়ে বলতে চাই, মামার সম্পর্ক আর রক্তের বড় নয়, ন্যায় বড়। আপনার কাছে আমি শুধু ভাগিনা নই, আমি সেই ছেলের কণ্ঠ যে তার মায়ের রক্তের বিচার চাইছে। সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। আজ সেই দিন এসেছে। জুটগে মাথা নাড়ালেন। গ্রামবাসীর চোখে আশার আলো জ্বলে উঠল। মামা স্বীকারোক্তি। দীর্ঘ নির্বতার পর মামা ভেঙে পড়লেন। তার চোখ ভিজে গেল, কণ্ঠ কাঁপা কাঁপা। হ্যাঁ, আমি করেছি, আমি ভুল করেছি। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার বোন জমি দিতে রাজি হচ্ছিল না।
আমি ভেবেছিলাম তাকে সরিয়ে দিয়ে এলে সব আমার হবে, কিন্তু আমি জানতাম না একদিন এই লজ্জা আমাকে গ্রাস করবে। তিনি মাটিতে বসে কাঁদতে লাগলেন। গ্রামবাসী বিস্ময়ে তাকে রইল, কেউ কেউ চোখ মুছতে লাগলো। জুটগে গম্ভীর কণ্ঠে বললেন, ন্যায়ের পথে কেউ ছাড় পাবে না। রক্তের সম্পর্ক হোক বা ক্ষমতা, আইন সবার জন্য সমান। আপনাকে আপনার অপরাধের জন্য যথাযথ শাস্তি দেওয়া হবে। মামাকে গ্রেফতার করা হলো। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললো। অনেকের মুখে হাসি, অনেকের চোখে জল। আমি বাইরে এসে দাঁড়ালাম। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। কিছুক্ষণ পর বৃষ্টি ফোঁটা ঝরতে শুরু করলো। বৃষ্টির সেই শব্দ যেন আমার মায়ের আত্মার শান্তির সুর। আমি আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, মা, আজ তোমার ন্যায় হয়েছে। আজ থেকে আর কেউ তোমার মতো কষ্ট পাবে না। তোমার সত্য, তোমার আত্মা আজ মুক্তি পেল। বৃষ্টি ঝরতে লাগলো টুকটাপ করে। গ্রামের মাটিতে মিশে যাচ্ছিল প্রতিটি ফোঁটা, যেন ন্যায় বিচারের অশ্রু। আর আমি দাঁড়িয়ে অনুভব করলাম এতদিনের লড়াইয়ের অবসান হলো। গ্রামের মানুষ আমাকে ভিন্ন দৃষ্টিতে দেখছে, গর্ব ও শ্রদ্ধার মিশ্রণ। কিন্তু এই শান্তি আমার ভিতরে পূর্ণতা আনেনি। মায়ের অভাব, অতীতের ক্ষত এসব মনে করিয়ে দিচ্ছিল। বাবার দিকে তাকালাম। বহু বছর পর তার চোখে গর্ব আর দুঃখের মিশ্রণ দেখলাম। সে আস্তে বলে গেল, তুই একাই কতটা লড়েছিস, আজ আমি গর্বিত। চল আমরা আবার একসাথে থাকি। আমার চোখে জল এসে দাঁড়ালো। আমরা দুজন একে অপর শুধু চোখে চোখ রাখলাম। সমস্ত কথার দরকার হয়নি। সে মুহূর্তে অনুভব করলাম, দূরত্ব যতই বড় হোক, রক্তের বন্ধন কখনো ছিন্ন হয় না। পরের দিন বাবার সঙ্গে চাচাচির বাড়িতে ফিরলাম। ছোটবেলার স্মৃতি, যারা আমাকে লালন পালন করেছে, তাদের চোখে আনন্দ আর অবিশ্বাসের মিশন। চাচা চোখে জল এনে বললেন, আমরা সবসময় তোমার জন্য অপেক্ষা করতাম, এখন তুমি ফিরে এসেছো। চাচা চাচির বুকে জড়িয়ে ধরলো। এই মুহূর্তে বুঝতে পারলাম, পরিবারের মানে শুধু রক্ত নয়, মানে সমর্থন, ভালোবাসা এবং বোঝাপড়া। আমি আবারও সেই শান্তি অনুভব করলাম যা বহু বছর হারিয়ে গিয়েছিল। কিন্তু সেই শান্তি দীর্ঘস্থায়ী ছিল না। যখন দেখলাম আফরিন ও সাবিহার সাথে তার ঘরে বসে গল্প করছে, তারা দুজন সহপাঠী, হঠাৎ আমাকে দেখে সে সবার সামনেই কান্নে ভেঙে পড়ল, কণ্ঠ ভাঙা, চোখে অনুশোচনা। সে বলল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি আরেকবার সুযোগ চাই। আমি তাকে এড়িয়ে চললাম। মনে মনে বলছিলাম, একবার সে আমার জীবন ভেঙে দিয়েছে, আবার কিভাবে বিশ্বাস করব। আফরিন হাল ছাড়ল না। এভাবে সে প্রতিদিন আমাকে কাছে টানার চেষ্টা করত। কখনো চিঠি, কখনো ব্যক্তিগত কথা, কখনো কাজের মাধ্যমে প্রমাণ। সে সত্যিই অনুতপ্ত। একদিন গ্রামের মেলায় দেখা হলো। সে ভিড় ঠেলে এসে দাঁড়ালো আমার সামনে। চোখ ভিজে গেছে, কণ্ঠে কাঁপন। সে বলল, আমি চাই তুমি আমাকে আরেকবার বিশ্বাস করো। আমি সত্যিই বলতেছি। আমি কিছুই বললাম না, শুধু দেখালাম। মনে মনে ভেতরের দেওয়াল ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করলো। আমার বাবা ও চাচা চাচি আমাকে বোঝালেন। বাবা বললেন, মানুষ ভুল করে, তবে সত্যিকারের অনুশোচনা থাকলে ক্ষমা মুহূর্তের কাজ। এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজে শহরে থেকে আমার ডাক আসলো। আমি সবার থেকে বিদায় নিয়ে শহরের দিকে রওনা হলাম। কয়েক ঘন্টা পরই শহরে প্রবেশ করলাম। শহরের রাস্তাগুলো ছিল চেনা অচেনার মিশ্রণ। গাড়ির হর্ন, মানুষের ভিড়, আলো ছায়ার খেলা, সবকিছু যেন আমাকে অতীতের সঙ্গে মিলিয়ে দিচ্ছে। এই শহরে, এই রাস্তার ধারে, এই সময় আমি একেবারে অসহায়, অবহেলিত এতিম ছেলেটি ছিলাম। মানুষের চোখে আমি ছিলাম অপ্রয়োজনীয়, আর আমার কণ্ঠেও কোনাও কেউ শুনতো না। প্রতিটা দিন যেন এক অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটার মতো। কিন্তু আজ এই শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে আমি বুকের ভেতরে অদ্ভুত শান্তি অনুভব করছি। হাতে আবার মায়ের হত্যার ন্যায় বিচারের প্রমাণ। জীবনে সেই লড়াই শেষ হয়েছে, মামা শাস্তি পেয়েছে, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। আমি আর কোনো অসহায় নই। এই শহরে পৌঁছানোর পর প্রথম যাকে দেখার ইচ্ছা হলো, তিনি হলেন আমার প্রিয় স্যার মিজান সাহেব। যে মানুষ আমাকে কেবল পড়াশোনা শিখিয়েছেন না, বরং আমাকে জীবনের আলোর পথে এগিয়ে যাওয়ার শিক্ষা দিয়েছেন। সেই সময় যখন আমি হতাশার অন্ধকারে হারিয়ে যাচ্ছিলাম, তিনি আমার হাত ধরে আমাকে পথ দেখিয়েছিলেন। কলেজের প্রবেশদ্বারে ঢুকতেই দেখলাম তিনি ডেস্কে বসে আছে, চোখে উজ্জ্বলতা, মুখে প্রশান্তির ছাপ। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ালাম। আমি বললাম, স্যার। আমার কণ্ঠে নরমতা রেখেই বললাম কথাটি। স্যার আমার কথা শুনে বলল, আরে সাজিদ জি, কেমন আছো? আমি স্যারকে বললাম, স্যার, আজ আমি সফল হয়েছি। আমার মায়ের হত্যার ন্যায় বিচার সম্পন্ন হয়েছে। স্যারের চোখে ঝলমল চোখের জল। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, আমার কাঁধে হাত রাখলেন আর বললেন, দেখেছিস, তুই নিজেকে ভেঙে ফেললেও তোর সাহস আর ইচ্ছা শক্তি তোকে এখানে নিয়ে এসেছে। আজ তোকে শুধু নিজের জন্য নয়, মায়ের জন্য ন্যায়ের প্রতীক হয়ে উঠেছিস। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, স্যার, আপনার দিক নির্দেশ, আপনার শিক্ষা ছাড়া আমি কখনো এই পথে এগোতে পারতাম না। আপনার ছায়া আমাকে সব অন্ধকার কাটিয়ে আলোর দিকে এগিয়ে এসেছে। স্যার হালকা আসলেন, কিন্তু চোখের দৃঢ়তা। স্যার আবারও বললেন, এই যাত্রা শেষ নয়। এখন তুই সেই শক্তি হয়ে গেছিস যাকে দেখি অন্যরা শিখবে। ন্যায়ের জন্য লড়াই কখনো বৃদ্ধ যায় না। জীবন যত কঠিনই হোক, সাহস আর সত্যিকারের ইচ্ছা শক্তি থাকলে
তুই সব কিছু জয় করতে পারবি। আমি বসে তার কথা শুনছি, মনে মনে জানাচ্ছি, হ্যাঁ আমি শক্তিশালী হয়েছি। এই শহরের রাস্তায় দাঁড়িয়ে আমি শুধু অতীতের কথাগুলো কাটিয়ে উঠিনি, বরং নিজেকে তৈরি করেছি এক নতুন মানুষের মতো। স্যার আমাকে দেখলেন গভীর দৃষ্টিতে। স্যার আবারও বললেন, তুই যে এত দূরে এসেছিস তা শুধু তোর জন্য নয়, সবাইকে দেখানোর জন্য। জীবনে কখনো ভয় পাবি না, তুই যা চাইবি তা অর্জন করতে পারবি। মনে রাখিস, সত্যিকারের লড়াই শুধুমাত্র নিজের জন্য নয়, অন্যের জন্য। আমি মাথা নত বললাম, বুকের ভেতরে এক শান্তি নেমে এসেছে। মনে হচ্ছে জীবনের সমস্ত কষ্ট, নিরাশা, অবহেলা সব আজ অর্থবহ হয়েছে। আমার সাফল্য শুধু আমার নয়, বরং সেই সফল মানুষেরও, যারা আমাকে বিশ্বাস করেছেন, যারা আমাকে পথ দেখিয়েছেন। স্যার হেসে বললেন, এবার তুই নিজের জীবনের আলোর পথে এগো, কিন্তু মনে রাখিস তুই যেখানেই থাকিস ন্যায় এবং সততার পথে হাঁটবি। আমি উঠে দাঁড়ালাম। শহরের বাতাসে ঠান্ডা স্পর্শ, বুকের ভেতর আনন্দের এক অদ্ভুত উত্তেজনা। আজ আমি শুধুমাত্র মায়ের ন্যায় প্রতিষ্ঠা করিনি, আমি নিজের পরিচয়ও প্রতিষ্ঠা করেছি। আমি সেই মানুষ হয়ে উঠেছি যাকে আর কেউ অবহেলা করতে পারবে না। আমি ধীরে ধীরে বাইরে এগিয়ে এলাম। শহরের আলো আর অন্ধকারের খেলা সবকিছু যেন আজ আমার জন্য। আমি জানি আমার জীবন এখন নতুন আলোয় ভরে উঠেছে, আর এ আলো স্যার মিজান সাহেবের শিক্ষা ও দিকনির্দেশনের ছায়া আমাকে সবসময় পথ দেখাবে। এরপর আমি সেখান থেকে বের হয়ে নিজের অফিসে চলে গেলাম। অফিসের কাজ শেষ হয়ে যখন বাসায় ফিরলাম, তখন রাত অনেক হয়ে গেছে। আমি ঘুমোতে গেলাম, কিন্তু আমার ঘুম আসছে না। মনের মধ্যে এক এক অজানা কষ্ট পড়ে গেছে। মনে হচ্ছে যেন আমি এখনো অসহায়। কেন জানি মনে হচ্ছে গ্রামে কিছু একটা আমি ফেলে এসেছি। খুব অস্থির লাগছে। শুধু মনে হচ্ছিল বুকের ভেতরটা যেন কারোর জন্য হাহাকার করছে। মনে হচ্ছে আমি খুব একা। কেন জানি না মনে হচ্ছিল আজ কাউকে খুব মিস করছি। মন যে এখন গ্রামে চলে যাই। এরপর ওপাশ ওপাশ করতে কোনো রকমের রাত কাটালাম। সকাল হতেই আমি আর স্থির থাকতে পারছি না। অফিসের সব কাজ তাড়াতাড়ি শেষ করে আমি বাসের টিকিট করে গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। কয়েক ঘন্টার মধ্যে গ্রামে এসে পৌঁছলাম। তারপর